উদ্যোক্তাদের জন্য দেশে অপার সম্ভাবনা, বিনিয়োগ সম্মেলনে ডক্টর ইউনূস। ইলন মাস্কের স্টারলিংকের পরীক্ষামূলক যাত্রা। নির্বাচন নিয়ে ধোঁয়াশা কাটাতে রোডম্যাপ চাইবে বিএনপি। সংবিধান সংস্কার শেষে ভোটের পক্ষে গণ অধিকার পরিষদ। রংপুরে আবু সাইদ হত্যায় ২৬ জনের বিরুদ্ধে মিলেছে প্রাথমিক প্রমাণ। ২ মাসের মধ্যে তদন্ত শেষের নির্দেশ। ইসরায়েল বিরোধী বিক্ষোভে হামলা ভাঙচুরে ১০ মামলায় গ্রেপ্তার ৭২। লুটপাট ঠেকাতে কঠোর হওয়ার তাগিদ। ভূমিকম্পের ঝুঁকিতে চট্টগ্রামের ২.৫ লাখ ভবন। বড় কম্পন আঘাত হানলে বন্দর নিয়েও শঙ্কা। আমন্ত্রণ বিরতিহীন সংবাদ দুপুরে আপনাদের সঙ্গে আছি আমি সুমনা সিমি। এতক্ষণ জানাচ্ছিলাম শিরোনামগুলো, এবার জানাবো পুরো খবর। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। বাংলাদেশে উদ্যোক্তা হওয়ার সম্ভাবনা অপার। উদ্বোধনী ধারণা দিয়ে যে কোনো বড় অর্জনই সম্ভব বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ইউনূস। সকালে বিনিয়োগ সম্মেলন উদ্বোধন করে ৪ প্রতিষ্ঠানকে দেন সম্মাননা। কোরিয়ান ব্যবসায়ী কিহাক সাং পেয়েছেন সম্মানসূচক নাগরিকত্ব। এর আগে দেশে যাত্রা শুরু হয় স্টারলিংকের। রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টালে চীন, যুক্তরাষ্ট্র সহ অর্ধশত দেশের বড় বিনিয়োগকারীদের নিয়ে বাংলাদেশ বিনিয়োগ সম্মেলন। বুধবার দুপুরে এর আনুষ্ঠানিক উদ্বোধন করেন অন্তর্বর্তী সরকার প্রধান অধ্যাপক মোহাম্মদ ইউনূস। এ সময় বিনিয়োগের ক্ষেত্রে বিশেষ অবদানের জন্য ৪ বিভাগে ৪ প্রতিষ্ঠানকে দেন সম্মাননা। সম্মানসূচক নাগরিকত্ব দেন ইয়াং ওয়ান কর্পোরেশনের চেয়ারম্যান কিহাক সাংকে। নিজ বক্তব্যে ১৯৭৪ থেকে ২০২৫ বাংলাদেশের অভূতপূর্ব এই ৫ দশকের যাত্রার পথ পরিক্রমা তুলে ধরেন তিনি। ১৯৭৪ থেকে ২০২৫ পর্যন্ত এক অভূতপূর্ব যাত্রা বাংলাদেশের। স্বল্প সময়ে অনেকটা পাড়ি দিয়েছে এদেশ। উদ্যোক্তা হওয়ার জন্য বাংলাদেশের পরিবেশ বেশ উপযুক্ত। এদেশের সৃজনশীল আইডিয়া দিয়ে যে কোনো কিছু করা সম্ভব। তরুণদের সামর্থ্যের কথা সামনে এনে বলেন, তাদের সম্মিলিত প্রচেষ্টাই বিশ্বকে বদলে দেবে। সেক্ষেত্রে বাংলাদেশের সম্ভাবনাও অসীম। তরুণ প্রজন্মই সম্মিলিতভাবে পৃথিবীকে বদলে দেবে। তারা সরকারের অপেক্ষায় বসে থাকবে না। আমরা সেই বিশ্ব গড়তেই উদ্যোগ নিতে পারি। বাংলাদেশে ব্যবসা শুধু এ দেশেই বিনিয়োগ নয়, এর অর্থ বিশ্বব্যাপী সামাজিক ব্যবসার অংশ হওয়া। এর আগে ইলন মাস্কের স্টারলিং ইন্টারনেটের সেবা চালু হয় পরীক্ষামূলকভাবে। রেজওয়ানুল হক, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। বিনিয়োগ সম্মেলনের ৩য় দিনের বিস্তারিত জানাতে আমাদের সাথে যোগ দিয়েছেন সহকর্মী তৌহিদ রানা। রানা, স্টারলিংকের পরীক্ষামূলক যাত্রা তো আজকে থেকে শুরু হলো, এ বিষয়ে জানাবেন। আর আজকের আয়োজনে আর কি হলো? আমরা দেখেছি যে উদ্যোক্তাদের জন্য ডক্টর ইউনূস বলেছেন বাংলাদেশে অপার সম্ভাবনা রয়েছে। সব মিলিয়ে আজকের দিনটি বিষয়ে জানাবেন। হ্যাঁ, ডক্টর মোহাম্মদ ইউনূস আজকে ৩য় দিনে এসে যখন আনুষ্ঠানিক উদ্বোধন ঘোষণা করেছেন এবং তিনি সেখানে কিন্তু বলেছেন বাংলাদেশ যে এখন একটি নতুন বাংলাদেশ, অপার সম্ভাবনার বাংলাদেশ, এবং এই বাংলাদেশে বিনিয়োগ একেবারে নিরাপদ, এবং এই বাংলাদেশে বিনিয়োগ করে বিদেশি বিনিয়োগকারীরা তারা তাদের যে বিনিয়োগ সেটি তারা তাদের সেই লভ্যাংশ নিয়ে যেতে পারবেন, এবং বাংলাদেশে বিনিয়োগের ক্ষেত্রে যে সকল বাধা অতীতে ছিল সেই সকল বাধা দূর করে আগামীর সম্ভাবনার বাংলাদেশে তাদেরকে আহ্বান জানিয়েছেন। বিশেষ করে বাংলাদেশের যে অর্থনৈতিক অঞ্চলগুলো আছে সেখানে আপনি জানেন যে গতকালও বিদেশি বিনিয়োগকারীরা অর্থনৈতিক অঞ্চলগুলো পরিদর্শন করেছেন। তো সেখান থেকে সম্ভাবনার যে দ্বার খুলেছে সেটির কথা বলেছেন। পাশাপাশি স্টারলিংকের উদ্বোধন করেছেন, সেটি বাংলাদেশের মানুষের এবং যে একটি প্রত্যাশার জায়গা, সেই স্টারলিংকের আনুষ্ঠানিক যাত্রা ঘোষণা হয়েছে। এবং এই স্টারলিংকে বলা হয়েছিল, যখন যাত্রা শুরুর কথা বলা হয়েছিল তখন ৯০ দিনের মধ্যে তাদেরকে কার্যক্রম শুরু করতে হবে। তো সেক্ষেত্রে তারা লাইসেন্স পেয়েছে এবং আগামী
এটি যখন পরিষেবা দেওয়া হবে সেক্ষেত্রে মানুষের যে একেবারে দোরগোড়ায় পৌঁছাতে বেশ কিছু কোম্পানিকে তাদের এই সেবা আওতায় নিয়ে আসবে এবং তারা এই সেবা তাদের মাধ্যমে মূলত সাধারণ মানুষ এই সেবা পাবে এবং এর মাধ্যমে এখানে যেটি উল্লেখ করা হয়েছে যে এই ইন্টারনেট সেবা দ্রুত গতির ইন্টারনেট সেবার ক্ষেত্রে মানুষ এই সুবিধা নিয়ে তাদের ব্যবসা বাণিজ্য প্রসারের ক্ষেত্রে বিশেষ ভূমিকা রাখতে পারবে। পাশাপাশি এখানে যারা আমাদের দেশে যে ফ্রিল্যান্সাররা আছেন তারা বেশি উপকৃত হবেন বলে এখানে উল্লেখ করা হয়েছে। ব্রিফিংয়ের কথা রয়েছে, সেখান থেকে কোনো বিশেষ ঘোষণা আসতে পারে কিনা? এখানে প্রতিদিন কোনো না কোনো একটি সেশন হয়, বিশেষ করে দেশি বিদেশি উদ্যোক্তাদের সঙ্গে। তো সেই সকল সেশনগুলো থেকে আসলে কিছু প্রতিশ্রুতিও পাওয়া যায় আমাদের বিদেশি বিনিয়োগ যারা করবেন এখানে, সেই তাদের কাছ থেকে মূলত এই প্রতিশ্রুতিগুলি পাওয়া যায়। আপনি জানেন যে গতকালও কিন্তু কোরিয়ান কিছু বিনিয়োগকারী তারা প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎ করেছেন, সেখান থেকে তারা প্রতিশ্রুতি দিয়েছেন বাংলাদেশের টেক্সটাইল এবং পাশাপাশি জ্বালানি বিদ্যুৎ এইসব খাতে কিন্তু বিনিয়োগের একটা তারা আশ্বস্ত করেছেন যে এখানে বাংলাদেশে তারা বিনিয়োগ করবেন। আমার এখানে আমি যদি আরেকটু বলি যে এখানে আরও 3টি সেশন হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ। বিশেষ করে বিদেশি বিনিয়োগকারীরা বাংলাদেশে রাজনৈতিক দলগুলোর কাছ থেকে প্রতিশ্রুতি চায় যে তারা এখানে রাজনৈতিক স্থিতিশীলতা কতটুকু আসলে পাবে। সেক্ষেত্রে বাংলাদেশ জামাতে ইসলামীর সঙ্গে বিদেশি এবং দেশি বিনিয়োগকারীরা কিন্তু একটি বৈঠক করছেন এই মুহূর্তে। পাশাপাশি এনসিপির সঙ্গেও দেশি বিদেশি উদ্যোক্তারা এখন একটি আলাদা করে তারা বৈঠক করছেন এবং বিএনপির সঙ্গেও দেশি বিদেশি উদ্যোক্তারা আলাদাভাবে তারা কথা বলছেন। এই সেশনগুলো এখনও চলছে, ধাপে ধাপে বিনিয়োগকারীদের সঙ্গে কথা হবে এবং পরবর্তীতে এই সার্বিক বিষয়গুলো বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ আমাদেরকে বিস্তারিত জানাবেন। আমি যদি আরেকটু সংযোগ করতে চাই, এখানে আপনি জানেন যে দেশি বিদেশি বিভিন্ন উদ্যোক্তারা এসেছেন। আমার সঙ্গে এখন আছেন রবিউল চৌধুরী, তিনি আমেরিকার পেনসিলভেনিয়া থেকে এসেছেন। তিনি 2 দিন ধরে বিভিন্ন ইকোনমিক জোনে ঘুরেছেন। তো জনাব রবিউল, আপনি যদি একটু বলতেন, আপনি তো কয়েকটি ইকোনমিক জোনে আমাদের সরকার বিভিন্ন অংশীজনদের সঙ্গে ঘুরেছেন, আপনি একটু বলবেন এখানে আমাদের বাংলাদেশে বিনিয়োগ সম্ভাবনার জায়গাটুকু আপনি কতটুকু দেখতে পাচ্ছেন? আমি যতটুকু দেখছি এবং শুনছি আমি ইমপ্রেস বাংলাদেশে যে আপনার ম্যানুফ্যাকচারিং ফেসিলিটিসগুলো দেওয়া যাচ্ছে, স্পেশালি আপনার কোরিয়ান এপিজেড আমি ভিজিট করছি। ওইখানে আপনার শুধু ম্যানুফ্যাকচারিংয়ের ফেসিলিটিস না, আপনার এমপ্লয়িদেরকে টেক কেয়ার করা, আপনার অন সাইট 5-6 বেডের আপনার ইমার্জেন্সি রুম থাকা, ফরেন কোম্পানির জন্য সেফটিতে একটা থাকে, আপনার বিভিন্ন ইন্টারন্যাশনাল সার্টিফিকেশন অ্যাটেস্টেশন থাকা, ওগুলো সবগুলো দেখে ভালো লাগছে। ইনভেস্টরদের থেকে যা শুনতেছি ওরা সবাই মোটামুটি ইমপ্রেস। আপনার আগে প্রসেসিং যেটা পেপার ওয়ার্ক ছিল ওইটাও বর্তমান সরকারের মানে একটা ইজি প্রসেস চালু করে দিছে, যদিও আগের কিছু আপনার টেন্ডার বা প্রসেসিং কিছু আটকে গেছে সরকার চেঞ্জ হওয়ার কারণে। ওরা আশা করতেছে ওইটা তাড়াতাড়ি হয়ে যাবে এবং নতুন সরকার আপনার ইনভেস্টর ফ্রেন্ডলি সরকার। অর্থাৎ বিনিয়োগের ক্ষেত্রে যে সকল বাধা ছিল সেটি এই সরকার দূর করে দিবে। আরেকটি প্রশ্ন আপনার কাছে, যেটি হচ্ছে বাংলাদেশে বিনিয়োগের ক্ষেত্রে আপনি বিশেষ করে ইকোনমিক জোনগুলোতে ঘুরেছেন, সেখানে আপনি কি ধরনের চ্যালেঞ্জ দেখতে পাচ্ছেন? আপনার কি মনে হচ্ছে আসলে এখানে বিনিয়োগ করে আপনারা সেই লাভবান হতে পারবেন কিনা? ফেসিলিটি ইটসেলফ আপনার মানে অনেক রোবাস্ট, দেখতে অনেক সুন্দর, কিন্তু আমাদের ইনফ্রাস্ট্রাকচারটা একটু প্রবলেম। মনে করেন আনোয়ারা থেকে মিরাসরাই যাইতে আপনার যে ইনফ্রাস্ট্রাকচারটা ওইটা একটু সরকার অ্যাটেনশন দিতে হবে, বা ডিফারেন্ট মিনস অফ ট্রান্সপোর্টেশন। বাট আদারওয়াইজ আপনার অনেক অপরচুনিটি, ল্যান্ড অফ অপরচুনিটি বাংলাদেশ। মিরেশ্বরের যেটা আছে আপনার 30,000 একর, আপনার অনেক কিছু বিল করার সুযোগ সুবিধা আছে, মানে কমফোর্টেবলি ফরেন ইনভেস্টরদের জন্য। ধন্যবাদ আপনাকে জনাব রবিউল। আপনি যেমনটা বলছিলেন, আপনি শুনছিলেন যে বাংলাদেশের যে সম্ভাবনার কথা, যে আবার পাশাপাশি চ্যালেঞ্জের কথা। তো সরকারের পক্ষ থেকে আসলে আশ্বস্ত করা হয়েছে যে বিদেশি বিনিয়োগের ক্ষেত্রে এখানে যে চ্যালেঞ্জগুলো আছে সেগুলো তারা সমাধান করবেন এবং বিদেশি বিনিয়োগের পথটা আসলে অনেকটা সুগম হবে এবং অতীতে যে সকল বিনিয়োগের ক্ষেত্রে যে বাধা সৃষ্টি হতো সেই বাধা দূর করে আগামীর বাংলাদেশ একটি আসলে সম্ভাবনার বাংলাদেশ, সেটি আরো কার্যকর করা হবে বিনিয়োগ সম্মেলনকে। রানা, আপনাকে অনেক ধন্যবাদ। তার সাথে জনাব রবিউলকেও আপনার মাধ্যমে ধন্যবাদ জানাতে চাই। নির্বাচন নিয়ে যে ধোঁয়াশা সৃষ্টি হয়েছে বিভিন্ন মহলে, তা পরিষ্কারের জন্য প্রধান উপদেষ্টার কাছে রোড ম্যাপ চাইবে বিএনপি। কথা জানান দলটির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ। দুপুরে গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে তিনি আরও বলেন, বিএনপি মনে করে জুনের আগেই নির্বাচনের সব প্রস্তুতি সম্ভব। সংবিধানের রাষ্ট্র পরিচালনার মূলনীতিতে কিছু বিভ্রান্তি রয়েছে উল্লেখ করে সালাউদ্দিন বলেন,
পঞ্চদশ সংশোধনীর পূর্বাবস্থা বহাল চায় বিএনপি, তবে ধর্মনিরপেক্ষতা বাতিল নিয়ে কোনো প্রস্তাবনা দেয়নি দলটি। এটা নিয়ে ভুল ব্যাখ্যা দেওয়া হয়েছে বলেও দাবি তার। অন্য এক প্রশ্নের উত্তরে তিনি বলেন, শেখ হাসিনাকে ফিরিয়ে দেওয়ার বিষয়ে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সাথে প্রধান উপদেষ্টার যে আলোচনা হয়েছে তা জনগণের দাবি, এটাকে স্বাগত জানায় বিএনপি। রাষ্ট্র পরিচালনার মূলনীতির অংশটি পঞ্চম সংশোধনী অর্থাৎ পঞ্চদশ সংশোধনীর পূর্বের অবস্থাকে বহাল চাই, অর্থাৎ জাতীয়তাবাদ, গণতন্ত্র, সমাজতন্ত্র অর্থাৎ অর্থনৈতিক ও সামাজিক ন্যায় বিচার, মহান আল্লাহর উপরে আস্থা ও বিশ্বাস, এই বিষয়গুলো রাষ্ট্র পরিচালনার মূলনীতি হিসেবে গণ্য হবে, যেটা পঞ্চম সংশোধনীতে গৃহীত হয়েছিল বাকশালের বিলুপ্তির পরে। সংবিধান সংস্কার শেষে জাতীয় নির্বাচনের পক্ষে গণ অধিকার পরিষদ। এছাড়াও অন্তর্বর্তী সরকারকে জাতীয় সরকারের রূপ দেওয়ার দাবিও তাদের, তবে একমত নয় গণপরিষদ নির্বাচন প্রস্তাবের সঙ্গে। দুপুরে জাতীয় ঐক্যমত্য কমিশনে জমা দেওয়া লিখিত সংস্কার প্রস্তাবে এসব কথা জানিয়েছে গণ অধিকার পরিষদ। এর আগে প্রস্তাব জমা দেয় বিকল্পধারা বাংলাদেশ। সংস্কার কমিশনগুলোর প্রস্তাবনার সঙ্গে একমত হলেও পৌরসভা ও ইউনিয়ন পরিষদে প্রত্যক্ষ ভোট চেয়েছে তারা। পরে দলের মহাসচিব শাহ আহমেদ বাদল জানান, ঐক্যমত্য কমিশনের ১১৯টি প্রস্তাবের একটি বাদে সবকটির সঙ্গেই বিকল্পধারা একমত। তাদের আগে লিখিত প্রস্তাব দিয়েছে ২৭টি দল। সংস্কার কমিশনের ১৬৬টি সুপারিশ নিয়ে তাদের সঙ্গে চলছে ধারাবাহিক আলোচনা। জাতীয় নির্বাচনে প্রবাসীদের ভোটদান পদ্ধতি প্রযুক্তিবিদদের পরামর্শ নিয়ে চূড়ান্ত করা হবে। এ লক্ষ্যে উপদেষ্টা মণ্ডলী গঠন করা হচ্ছে জানিয়েছে ইসি। বুধবার নির্বাচন ভবনের মিডিয়া সেন্টারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে নির্বাচন কমিশনার আবুল ফজল মোহাম্মদ সানাউল্লাহ এ কথা বলেন। কমিশনার জানান, বিশেষজ্ঞরা ১০ থেকে ১২ দিনের মধ্যে প্রতিবেদন জমা দেবেন। এরপর এ বিষয়ে অংশীজনের সাথে আলোচনা করে পদ্ধতি চূড়ান্ত করা হবে। প্রবাসীদের ভোটদানের জন্য প্রস্তাবিত পদ্ধতিগুলো হলো পোস্টাল ব্যালট, অনলাইন ভোট ও প্রক্সি ভোট। বর্তমানে দেশে পোস্টাল ব্যালটে ভোটদানের সুযোগ থাকলেও তা কার্যকর নয়। এ পর্যন্ত একজন প্রবাসী ভোটারও পোস্টাল ব্যালটে ভোট দেয়নি। মঙ্গলবার এক কর্মশালায় এ বিষয়ে মতামত নেয় কমিশন। এতে প্রক্সি ভোটিং পদ্ধতিকে গুরুত্ব দিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়, বুয়েট, MIST এবং সরকারি বেসরকারি উন্নয়ন সহযোগীরা তাদের মতামত দেয়। একজন বিশেষজ্ঞকে আমরা সম্পৃক্ত করে একটি অ্যাডভাইজারি টিম গঠন করব। আজকে সেটা গঠন করা হবে। এই অ্যাডভাইজারি টিমের সমন্বয়ে আমরা এই যে 3টি পদ্ধতি কালকে পেলাম এবং 3টা পদ্ধতির যে সবলতা দুর্বলতাগুলো বিশদভাবে উঠে এসেছে, এইগুলো নিয়ে কিভাবে দুর্বলতা কাটিয়ে 3টি পদ্ধতিকেই বাস্তবসম্মতভাবে কম আপনার দুর্বল করে অধিকতর সবল করে গড়ে তোলা যায়, সেই কাজটি ওনারা করবেন আগামী 10 থেকে 12 দিনে। জুলাই অভ্যুত্থানে রংপুরে পুলিশের গুলিতে আবু সাঈদ হত্যায় ২৬ জনের বিরুদ্ধে অভিযোগের প্রাথমিক প্রমাণ মিলেছে। তদন্ত শেষ পর্যায়ে বলে ট্রাইব্যুনালকে জানিয়েছে প্রসিকিউশন। 4 আসামি সাবেক ASI আমির হোসেন, তাজহাট থানার কনস্টেবল সুজন চন্দ্র রায়, বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের সাবেক প্রক্টর শরীফুল ইসলাম এবং বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সাধারণ সম্পাদক ইমরান চৌধুরীকে গ্রেপ্তার দেখিয়ে কারাগারে পাঠানো হয়েছে। তদন্ত শেষ করতে বলা হয়েছে 2 মাসের মধ্যে। এর আগে ট্রাইব্যুনালে হাজির করা হয় তাদের। 2রা মার্চ এ বিষয়ে প্রসিকিউশনের করা এক আবেদনে এই 4 জনকে ট্রাইব্যুনালে হাজিরের নির্দেশনা দেওয়া হয়েছিল। ইসরায়েলি গণহত্যার প্রতিবাদে দেশের বিভিন্ন শহরে বিক্ষোভ মিছিল ও সমাবেশ চলাকালে হামলা, ভাঙচুর ও লুটপাটের ঘটনায় এ পর্যন্ত 72 জনকে গ্রেপ্তার করা হয়েছে জানিয়েছে পুলিশ সদর দপ্তর। এসব ঘটনায় সারা দেশে মোট 10টি মামলা দায়ের করা হয়েছে। সকালে পুলিশ সদর দপ্তর থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে তথ্য জানানো হয়। ভাঙচুর, লুটপাটে জড়িতদের বিচারের আওতায় আনতে সোমবার রাত থেকে অভিযানে নামে পুলিশ। হামলা চলাকালীন ধারণকৃত ভিডিও ফুটেজ পর্যালোচনা করে জড়িত ব্যক্তিদের শনাক্ত করতে কাজ করছে আইনশৃঙ্খলা বাহিনী। পুলিশ সদর দপ্তর জানায়, জড়িতদের গ্রেপ্তারের আগ পর্যন্ত অভিযান চলমান থাকবে। হামলা, লুটপাটের ঘটনার মামলায় খুলনায় 33 জন, সিলেটে 19 জন, চট্টগ্রামে 5 জন, গাজীপুরে 4 জন, নারায়ণগঞ্জে 4 জন, কুমিল্লায় 3 জন এবং কক্সবাজারে 4 জনকে গ্রেপ্তার করা হয়েছে।
গাজায় গণহত্যার প্রতিবাদে বিক্ষোভের মধ্যে দোকানে ভাঙচুর ও লুটপাটের ঘটনায় পুলিশ দ্রুত পদক্ষেপ নিলেও এই ধরনের ঘটনা রাষ্ট্রের জন্য সংকট বলে মনে করেন বিশ্লেষকেরা। আইন না মানার প্রবণতাকে দায়ী করে সুযোগ সন্ধানীদের বিরুদ্ধে কঠোর হওয়ার পরামর্শ দিয়েছেন বিশেষজ্ঞরা। গাজায় ফিলিস্তিনিদের ওপর ইসরায়েলি বর্বরতার প্রতিবাদে সোমবার বিশ্বব্যাপী পালিত হয় নো ওয়ার্ক নো স্কুল কর্মসূচি। এরই অংশ হিসেবে ঢাকাসহ সারা দেশে চলে বিক্ষোভ মিছিল ও সমাবেশ। এর মধ্যে কেএফসি ও পিৎজা হাটে ভাঙচুর করে সুযোগ সন্ধানীরা, লুটপাট চালায় বাটার বেশ কয়েকটি শোরুমে। প্রতিবাদের ঝড় ওঠে সামাজিক যোগাযোগ মাধ্যমে। প্রশ্ন ওঠে, প্রতিবাদের আড়ালে এই নৈরাজ্য কি উদ্দেশ্যপ্রণোদিত? দেশকে অস্থিতিশীল করতে চাইছে কি একটি গোষ্ঠী? এগুলো বড় জমায়েত, সেই সকল জমায়েতের মাধ্যমে কেউ না কেউ সুযোগ নিতেই পারে। সো এটাও কিন্তু রাষ্ট্রের গোয়েন্দা সংস্থাগুলো এবং রাষ্ট্রের যে শৃঙ্খলা, আইন শৃঙ্খলা যারা নিয়ন্ত্রণ করে, সামরিক বেসামরিক এবং অন্যান্য যারা আছেন, তাদেরকে এটা খুব সিরিয়াসলি খেয়াল রাখতে হবে। সামাজিক নৈরাজ্য বিশৃঙ্খলা শেষ পর্যন্ত তো রাষ্ট্রকে ক্ষতিগ্রস্ত করেই, রাষ্ট্রকে টেনশনে ফেলে। কিন্তু এখন সরকারের উচিত যেন এই ধরনের বিশৃঙ্খলা কেউ করতে না পারে। অন্যায়ের প্রতিবাদে অন্যায় সভ্য সমাজের কলঙ্ক বলে মন্তব্য করেছেন বিশেষজ্ঞরা। এজন্য আইন না মানার প্রবণতাকে দায়ী করছেন তারা। আইনের শাসন, আইন শৃঙ্খলা বাহিনীর শতভাগ নিয়ন্ত্রণ, এই ব্যাপারগুলো নিয়ে যথেষ্ট তর্ক বিতর্ক রয়েছে। একটি অংশ তারা সভ্যতার যে ছোঁয়া কিংবা যোগ্য এবং আইন মান্যকারী নাগরিক হিসাবে যে নিজেদেরকে প্রতিষ্ঠিত করার যে লড়াই কিংবা যে প্রচেষ্টা, এই জায়গাতে যথেষ্ট পিছিয়ে আছে। আন্তর্জাতিক গণমাধ্যমে কিন্তু সেটি অংশ হিসেবে প্রকাশ কিংবা প্রচার পেয়েছে। তবে ঘটনার পরপরই নড়ে চড়ে বসে প্রশাসন। ভিডিও ফুটেজ দেখে এরই মধ্যে গ্রেপ্তার হয়েছে অর্ধশত। রেজওয়ানুল হক, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। শক্ত মাটির কারণে দেশের অন্যান্য এলাকার তুলনায় চট্টগ্রাম অঞ্চলে ভূমিকম্পের ঝুঁকি কিছুটা কম হলেও বন্দর ঘিরে রয়েছে শঙ্কা, এমনটাই বলছেন বিশেষজ্ঞরা। সেই সাথে শক্তিশালী ভূমিকম্পে ধসে পড়ার ঝুঁকিতে জলাশয় ভরাট করে নির্মিত ভবনগুলো। 2011 সালের জরিপ অনুসারে নগরীতে ভবন রয়েছে 3,82,111টি। সিডিএ বলছে এর মধ্যে ঝুঁকিপূর্ণ 2.5 লাখের বেশি। গেল 3 এপ্রিল মিয়ানমারের মান্দালয়ে 7.9 মাত্রার ভয়াবহ ভূমিকম্প হয়। এতে প্রাণহানি ছাড়াই 3,500। একই স্থানে 1932 সালে 7 মাত্রার এবং 1946 সালে 8 মাত্রার ভূমিকম্প হয়েছিল। বিশেষজ্ঞরা বলছেন, একই বেল্টে 100 থেকে 150 বছর পর পর বড় ধরনের ভূমিকম্প হয়। সেই বিবেচনায় মিয়ানমারে ভূমিকম্পের মাধ্যমে সঞ্চিত শক্তি বেরিয়ে যাওয়ায় এই অঞ্চলে খুব তাড়াতাড়ি বড় ধরনের ভূমিকম্পের আশঙ্কা কম। এখানে হলে বাংলাদেশ কিন্তু মোটামুটি পুরোটাই এফেক্টেড হবে, চিরাং ছাড়া। কারণ এই 80-85 তারপর 1869 আর্থকুয়েকগুলো মেইনলি ঢাকা, সিলেট, ময়মনসিংহ এগুলোকে এফেক্ট করবে, মেইনলি রংপুর। বিশেষজ্ঞরা আরও বলছেন, পার্বত্য এলাকা ও মাটির গঠন শক্ত হওয়ায় চট্টগ্রাম অঞ্চলে 7 বা তার বেশি মাত্রার ভূমিকম্পে বড় ধসের আশঙ্কা কম। তবে ঝুঁকিতে চট্টগ্রাম বন্দর এবং নগরীর জলাশয় ভরাট করে নির্মিত অসংখ্য ভবন। চিটাং পোর্টের কি স্ট্যাটাস সেটা একটু রিভিউ করা দরকার। আমাদের এয়ারপোর্টগুলো কি, চিটাং এয়ারপোর্টটা কিন্তু পোর্টের পাশে, সেটা রিভিউ করা দরকার। চিটাংয়ের রেসপেক্টে আমি বলছি। তো এই দুইটা জায়গায় একটু ভালনারেবল এলাকা আছে। বাট চিটাংয়ের অন্যান্য বিল্ডিং স্টক যেখানে আছে ওটা ডিলিট শক্ত মাটিতে, হয়তো মেজর ডিজাস্টার হবে না। চট্টগ্রামে ভূমিকম্পের ঝুঁকি নিয়ে সাম্প্রতিক কোনো জরিপ নেই। তবে যে কোনো ক্ষয়ক্ষতি এড়াতে চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ সিডিএকে কঠোর তদারকির আহ্বান দুর্যোগ উপদেষ্টার। যে ভবনগুলো তৈরি হবে সেগুলি যেন বিল্ডিং কোড মেনে যেন তৈরি করা হয়। তো আমরা তাদেরকে অনুরোধ করতে পারি যে আপনারা আরও নিবিড় মনিটরিংয়ের মধ্যে নিয়ে আসেন, নিবিড়ভাবে জিনিসটা দেখেন, যাতে মানুষ এরকম এটাকে অগ্রাহ্য করতে না পারে। 1996 সালে ভূমিকম্পে চট্টগ্রাম নগরীর হামজারবাগ এলাকায় ভবন ধসে পড়ে, এতে প্রাণহানিও হয়। আলমগীর সবুজ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, চট্টগ্রাম। আপনারা দেখছেন বিরতিহীন সংবাদ দুপুর। এরপর আরও জানবেন, রাজশাহী বিভাগে অবৈধ 3 হুইলারে দৌড়াতে 1 বছরে প্রাণহানি, 450 ঝুঁকিপূর্ণ যান চলাচল বন্ধের দাবি। 2 দশকে দেশে সিনেমা হলের সংখ্যা প্রায় 1,500 থেকে নেমেছে 100-র নিচে। উৎসব ঘিরে সুদিন ফেরার প্রত্যাশা।
দেশ থেকে পাচার হওয়া টাকা ফেরত আনার চেষ্টায় লন্ডন সফর করেছেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর আহসান এইচ মনসুর। 17 থেকে 21 মার্চ এই সফর করেন তিনি। বুধবার প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও আওয়ামী লীগের ঘনিষ্ঠ অনেকের বিরুদ্ধে যুক্তরাজ্যে বিপুল অর্থ পাচারের অভিযোগ রয়েছে। প্রেস উইং এর বিজ্ঞপ্তিতে বলা হয়, পাচার হওয়া সম্পদ পুনরুদ্ধারে অগ্রাধিকার দিচ্ছে সরকার। ব্যাংকিং খাত ও সরকারি দুর্নীতির মাধ্যমে এসব অর্থ লুটপাট করা হয়। ব্রিটেন সফরে দেশটির সরকারি বেসরকারি খাতের গুরুত্বপূর্ণ অংশীদারদের সাথে বৈঠক করেন গভর্নর। গেল 19 মার্চ লন্ডনে বাংলাদেশ অ্যাসেট রিকভারি সেমিনারে অংশ নেন তিনি। ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর সীমান্ত দিয়ে ভারতে অনুপ্রবেশের পর এক বাংলাদেশিকে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে। নিহতের স্বজনরা বিএসএফ এর বিরুদ্ধে অভিযোগ তুললেও বিজিবি বলছে ঘটনা তদন্ত করে দেখা হচ্ছে। মঙ্গলবার সন্ধ্যায় উপজেলার পাহাড়পুর ইউনিয়নের সেজামুড়া সীমান্তে এই ঘটনা ঘটে। নিহতের নাম মুরাদুর রহমান মুন্না। স্বজনদের অভিযোগ, গতকাল বিকেলে ধানি জমি দেখতে সেজামুড়া সীমান্তে যান মুন্না। এ সময় তাকে ধরে নিয়ে যায় বিএসএফ এর সদস্যরা। পরে তাকে পিটিয়ে বাংলাদেশ সীমান্তে ফেলে রেখে যায়। গুরুতর আহত মুন্নাকে হাসপাতালে নিলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। তবে বিজিবি বলছে অবৈধভাবে সীমান্ত অতিক্রম করে ভারতে প্রবেশ করেছিল মুন্না। তবে তাকে বিএসএফ সদস্যরা মারধর করেছে কিনা তা জানা যায়নি। ঘটনার বিস্তারিত জানতে বিএসএফ এর সাথে যোগাযোগ করা হচ্ছে। রাজশাহী বিভাগে সড়ক মহাসড়কে অবৈধ 3 হুইলারে দৌড়াতে থামছেই না দুর্ঘটনা। গত এক বছরে সড়ক দুর্ঘটনায় প্রাণহানি প্রায় 450, আহত 6 শতাধিক। মহাসড়কে ঝুঁকিপূর্ণ হালকা যানবাহন চলাচল বন্ধ এবং হাইওয়ে পুলিশকে আরও সক্রিয় হওয়ার তাগিদ যাত্রী ও চালকদের। সড়ক মহাসড়কে দাপিয়ে বেড়াচ্ছে নসিমন, করিমন সহ অবৈধ 3 হুইলার। বেপরোয়া গতি, চালকদের অদক্ষতায় বাড়ছে দুর্ঘটনায় মৃত্যুর সংখ্যা। হাইওয়ে পুলিশের তথ্য, গত এক বছরে রাজশাহী বিভাগে সড়ক দুর্ঘটনায় প্রাণ ঝরেছে 445 জনের, আহত হয়েছেন 6 শতাধিক। যানবাহনের অনিয়ন্ত্রিত চলাচলই দুর্ঘটনার প্রধান কারণ। আমাদের শঙ্কু হরেন, হাইড্রোলিক হরেন নাই, আমাদের ছোট হরেন দিয়ে গাড়ি চালাতে হয়। এখনও সিন্ডিকেট সক্রিয় এবং এটার পিছনে সিন্ডিকেটের পিছনে প্রশাসন আছে বলে আমার কিছুটা ধারণা, কারণ অবৈধ যান হাইওয়ে রোডে উঠা মানেই সিন্ডিকেট আছে। কর্মকর্তারা বলছেন, মহাসড়কে ঝুঁকিপূর্ণ স্থান চিহ্নিত করার পাশাপাশি অবৈধ যান চলাচল বন্ধে নেওয়া হচ্ছে ব্যবস্থা। আমাদের ইনফ্রাস্ট্রাকচারে কিছু প্রবলেম আছে, যেমন হাইওয়েগুলোর পাশে সবসময় সার্ভিস রোড থাকার কথা। সেই সার্ভিস রোডগুলো না থাকার কারণে এই গাড়িগুলো আসলে কোথায় যাবে? আশেপাশের লোকজনের তো চাহিদা আছে, এই গাড়িগুলোর চাহিদা থাকার প্রেক্ষিতেই কিন্তু এগুলো আসলে পুরোপুরি কন্ট্রোল করা সম্ভব হচ্ছে না। মোবাইল কোডের মাধ্যমে তাদেরকে আইনের আওতায় আনার জন্য, এবং এছাড়া মহাসড়কে যেন এই সিএনজি 3 হুইলার এবং রিক্সা না চলে তার জন্য আমরা বিভিন্ন সময় বিআরটির তরফ থেকে রোড শো, অ্যাওয়ারনেস প্রোগ্রাম করে থাকি। সড়কে শৃঙ্খলা ফেরাতে চালকদের প্রশিক্ষণ ও সচেতনতা বাড়ানোর তাগিদ দিচ্ছেন বিশেষজ্ঞরা। অ্যাক্সিডেন্ট বাড়ার জন্য যেটা দায়ী, আসলে মেইন জিনিস দায়ী, সেটা হচ্ছে অসচেতনতা, এবং হচ্ছে যে এগুলা যারা চালাচ্ছে তারা বেশিরভাগই না জেনে চালাচ্ছে। মহাসড়কে দুর্ঘটনা কমাতে 3 হুইলার চলাচল বন্ধের পাশাপাশি আইনশৃঙ্খলা বাহিনীর তৎপরতা বাড়ানোর দাবি চালক ও যাত্রীদের। মুস্তাফিজুর রহমান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, রাজশাহী। চট্টগ্রাম কক্সবাজার মহাসড়ক 6 লেনে উন্নীত করার দাবিতে চট্টগ্রামে কাফনের কাপড় পরে পদযাত্রা কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। বেলা 11টার দিকে বিভিন্ন বয়সী 11 জন নগরীর জামাল খান প্রেস ক্লাব থেকে কক্সবাজার অভিমুখে এ পদযাত্রা করেন। সম্প্রতি জেলার লোহাগাড়ায় সড়ক দুর্ঘটনায় নিহত 11 জনের অবয়ব ধারণ করে কর্মসূচি পালন করেন তারা। এ সময় আন্দোলনকারীরা জানান, চট্টগ্রাম কক্সবাজার মহাসড়কটি 6 লেনে উন্নীত করতে হবে। এছাড়া এ সড়ক দিয়ে লবণ গাড়ি চলাচল বন্ধের দাবিও জানান তারা। ঈদ উল ফিতরের প্রথম 3 দিনে চট্টগ্রামে পৃথক সড়ক দুর্ঘটনায় 17 জন প্রাণ হারিয়েছেন। ঈদ উল ফিতরে যে একটানা 3 দিন ধরে 17টি লাশ সকালে ঝরে গেল, আমরা আর একটি লাশও দেখতে চাই না। প্রত্যেকটি হাইওয়ে রোড যেন 6 লেনের হয় এবং এই ধরনের আমাদের দুর্ঘটনাগুলি যেন আমরা এড়াইতে পারি। প্রশাসনকে এটা দায়িত্ব নিতে হবে, সরকারের কাছে আমরা দাবি জানাই।
চট্টগ্রামে চন্দনায় সেই ঈদের ছুটিতে নানা বাড়িতে বেড়াতে যাওয়া এক কিশোরীকে ধর্ষণের পর হত্যা করা হয়েছে। এ সময় হামলায় আহত হয়ে কিশোরীটির নানা নানি চট্টগ্রাম মেডিকেলে চিকিৎসাধীন রয়েছেন। মঙ্গলবার রাতে উপজেলার দক্ষিণ গাছবাড়িয়া এলাকায় এ ঘটনা ঘটে। চন্দনাইশ থানার উপপরিদর্শক নয়স চন্দ্র আচার্য জানান, নানার বাড়িতে ঈদের ছুটিতে বেড়াতে আসেন ওই কিশোরী। মঙ্গলবার রাতে দুঃসম্পর্কের মামা নাজিম বেড়াতে গিয়ে তাকে ধর্ষণের পর কুপিয়ে হত্যা করে। এ সময় কিশোরীর নানা নানিকেও কুপিয়ে জখম করে সে পালিয়ে যায়। এদিকে নোয়াখালীর বেগমগঞ্জে শিশু ধর্ষণের অভিযোগে একজনকে গণপিটুনি দিয়ে পুলিশে দিয়েছে স্থানীয়রা। রাতে চৌমুহনী পৌরসভার করিমপুর গ্রামে এ ঘটনা ঘটে। ভুক্তভোগী শিশুটিকে স্বাস্থ্য পরীক্ষার জন্য নোয়াখালী জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে। আর এই ছিল এখনকার বিরতিহীন সংবাদ দুপুরে। ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের সব খবর আরও বিস্তারিত জানতে চোখ রাখুন ফেসবুক, ইউটিউব এবং এক্সে। ধন্যবাদ সবাইকে এতক্ষণ সাথে থাকার জন্য।